গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের গল্প আমার দেখা সুন্দরবন ইলিশ উৎসব। অনেকদিন ধরেই ভাবছিলাম সুন্দরবন দেখতে যাব, সেই আমার টিনেজে স্কুলে পড়ে জানা সুন্দরবন, কিন্তু ইচ্ছে থাকলে কোনোভাবেই সুযোগ হয়ে উঠছিল না। সেদিন হঠাৎই সুযোগ এসে গেল, তাই ব্যাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম। সকালে তৈরি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। যদিও শিয়ালদা থেকে অনেক ট্রেনই ক্যানিং যায়, কিন্তু আমাদের যে ট্রেনে যাওয়ার কথা সেটি শিয়ালদা থেকে সকাল 7:42 ছাড়বে। এখন সকাল 6:22। নিউটাউন সাপুজি থেকে ক্যাবে করে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামছে। যদিও এখন বৃষ্টি হচ্ছে না, আকাশ বেশ পরিষ্কার। মধ্য কলকাতার মতো নিউটাউন ঘিঞ্জি না, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, খোলামেলা পরিবেশ, অনেকটা সাজানো গোছানো শহর, বেশ ভালো লাগে। গাড়ির কাচ নামিয়ে দিতেই সকালের স্নিগ্ধ বাতাসে মন ভরে গেল। এভাবেই চারিদিক দেখতে দেখতে চললাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা পৌঁছতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। ঘড়িতে সময় দেখলাম 7:30। এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা সাউথ ডিভিশন থেকে ক্যানিংয়ের ট্রেন ছাড়ে। আমরা 7:45 ক্যানিং লোকাল ধরার জন্য প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। 9টা নাগাদ আমরা ক্যানিং পৌঁছে গেলাম। ট্যুর অপারেটর দাদার ফোন নাম্বারে ফোন করে জানলাম তাদের লোক আমাদের রিসিভ করতে স্টেশনে উপস্থিত আছে। একটু পিছিয়ে এসে দেখলাম বিভিন্ন ট্রাভেলের নাম লেখা প্লাকার্ড হাতে কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম লস্কর ট্যুর অ্যান্ড ট্রাভেল। লস্কর ট্যুর অ্যান্ড ট্রাভেল লেখা প্লাকার্ডের দিকে এগিয়ে গেলাম। স্টেশন থেকে সোনাখালি ফেরিঘাটে যাওয়ার জন্য অটোর ব্যবস্থা ছিল। রাস্তা বেজায় সুন্দর, খুব এনজয় করতে করতেই গেলাম। আমাদের সোনাখালি অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে সময় লাগলো 40 মিনিট মতো। অটো স্ট্যান্ড থেকে সোনাখালি ফেরিঘাট পায়ে হেঁটে 7-8 মিনিট মতো সময় লেগেছে। ফেরিঘাটে সারি করে নোঙর করা বোট জলের মধ্যে ভেসে আছে। এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। ফেরিঘাটে পর্যটকের ভিড় বেশ, প্রত্যেকেই তাদের বোট খুঁজছে। এর মধ্যে আমাদের চোখে পড়ল আমাদের বোটটি। আমাদের বোটের নাম মা ফিরোজা। আমরা বোটে উঠে পড়লাম। বোটে ওঠার ব্যবস্থা খুব অদ্ভুত, দেখুন কিভাবে সবাই উঠছে। বোটে এন্ট্রান্সের মুখে যেমন বোটের ওপরের দিকে যাওয়ার সিঁড়ি, ঠিক সেখান থেকেই নিচে রেস্টরুম ও কিচেনে যাওয়ার সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নিচে নামলে প্রথমেই দুই দিকে দুটি বাথরুম, যার একটি ইন্ডিয়ান আর একটা ওয়েস্টার্ন। তারপর থেকেই বিশ্রাম নেওয়ার জন্য দুই দিকেই বিছানা করা আছে। মাঝখানে যাতায়াতের মতো রাস্তা করা আছে। এখানে লাগেজ রাখা হয় ও বিশ্রাম নেওয়া হয়। নিরাপত্তা বেশ ভালো। আপনি নিচে লাগেজ রেখে বোটের ওপরের অংশে থাকতে পারেন। চলুন এবার কিচেন দেখে আসি। এখানে ব্রেকফাস্টের জন্য লুচি ভাজা হচ্ছে। এবার বোটের ওপরের অংশটি দেখি। সিঁড়ি দিয়ে বোটের ওপরের অংশে উঠে এলে প্রথমেই বসার মতো একটা সুন্দর ব্যবস্থা আছে, যেখান থেকে বসে আপনি সামনের দৃশ্য খুব ভালোভাবে দেখতে পারবেন। চালক কেবিনের পেছনেই একটি রুম করা আছে। এটি ওনারদের পার্সোনাল ব্যবহারের জন্য। তারপর থেকে
গেস্টদের বসার জায়গা করা আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, সুবিধে মতো ব্যবহার করা যায়। এখানে ব্যবহারের জন্য পর্যাপ্ত জল আছে, দুই দিকে দুটি বেসিন বসানো, ডাস্টবিনের জন্য বড় বড় ড্রাম বসানো আছে। বাইরে দেখলাম বিভিন্ন বোটের পর্যটকেরা এখনও আসছেন। এই দেখুন আমাদের বোট চালক। আমাদের বোটের লোকজন চলে আসতেই ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রুটি সার্ভ করা হলো। তার কিছু সময় পরে গরম গরম ব্রেকফাস্ট এসে গেল। ব্রেকফাস্টে কচুরি, আলুর দম আর মিষ্টি ছিল। একটু পরেই চা দিয়ে গেল। পর্যটকেরা সবাই যে যার মতো করে গল্পের আসর জমিয়েছেন। এর কিছু সময়ের মধ্যেই বোট তীর ছাড়ল। লক্ষ্য করলাম বোটের কর্মীদের মধ্যেই একজন দড়িটি খুলে দিলেন। বালতিতে জল নিয়ে বোটের একেবারে সামনের অংশটি ধুয়ে দিলেন। হয়তো এটাই এদের নিয়ম। আসলে আমি কখনো এইভাবে দেখিনি। এবারে বোট ভেসে চলল নদীর বুকে। অদ্ভুত এক আনন্দ হচ্ছিল। আগে তো নৌকায় চড়েছি, নদী পেরিয়েছি, কিন্তু এভাবে সারাদিন ধরে জলে ভেসে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা আমার নেই। তাই হয়তো একটু আলাদা অনুভূতি। এভাবেই আমাদের বোট মাঝ নদী দিয়ে ভেসে চলল। ফুরফুরে বাতাস আর দুই পাড়ের শোভা, এই এখন আমাদের যাত্রা সঙ্গী। আমাদের বোটের পাশে অন্যান্য বোটগুলিও ভেসে ভেসে চলছে। যেদিকে তাকাই শুধু জল আর জল, অপূর্ব লাগছে। বাইরে বৃষ্টি, জলের মাঝামাঝি আছি আমরা। এর সাথে এই গরম গরম মাছ ভাজা ভীষণ ভালো লাগলো। এরপরেই কফির আসর জমলো। এটা খুব কফি ছিল, সুন্দর কফি একটা দিয়েছে, ভালো লাগছে, টেস্ট ভালো, মিষ্টি হয়ে গেছে একটু। আমরা তো মিষ্টি কম খাই, সুগার হয়নি, তবুও মিষ্টিটা কম। পর্যটকেরা যে যার মতো করে গল্পে ব্যস্ত। ছোট ছোট গ্রুপে বসেছে সবাই। কেউ কেউ আবার নিচের রেস্টরুমে বিশ্রাম নিচ্ছে। কিছু সময়ের মধ্যেই আমাদের বোট তীরে ভিড়ল। এবার নামার পালা। দেখতে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। নদীবাদ থেকে গোসাবা বাজারের মধ্যে দিয়ে হেঁটে 7-8 মিনিট লাগলো জায়গাটিতে পৌঁছতে। আমরা ফিরে এলাম। তবে এখান থেকেই অল্প একটু দূরে বেকন বাংলো আছে। বেকন বাংলো ভারী সুন্দর জায়গা। টিকিট মূল্য 10 টাকা। আপনারা দেখে আসতে পারেন। ওইখানে কাছেই নদীঘাট থেকে আপনি আপনার বোটটি পেয়ে যাবেন। আগের ঘাটে ফিরে আসতে হবে না।
আবার ভেসে বেড়াতে বেড়াতে অন্য গন্তব্যের দিকে যাত্রা। মাঝে মাঝে হালকা বৃষ্টি নদীর সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। যখন দুপুর 2টো বাজে তখন দেখলাম লাঞ্চ পরিবেশনের সময় হয়ে গিয়েছে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেগুন ইলিশ, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, বলে শেষ করা যাচ্ছে না। খাওয়ার শেষে কিছু সময় পর এসে গেল পেয়ারা। এরপর প্রথম দিনের গন্তব্যস্থল পাখিরালয়। পাখিরালয় পৌঁছানোর আগেই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানাচ্ছি। এই বিষয়গুলি না জানলে আপনি অসুবিধায় পড়তে পারেন। ডকুমেন্ট হিসেবে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কপি, পরিবারের যে কোনো একজন সদস্যের পাসপোর্ট সাইজ ফটো এবং যদি বাচ্চার সাথে থাকে তাহলে তাদের আধার কার্ড অথবা আধার কার্ড না থাকলে স্কুল সার্টিফিকেট, যে কোনো রকমের একটি প্রমাণপত্র জমা দিতে হবে। বিকেল 4টে নাগাদ আমাদের বোট ফিরল পাখিরালয়ের ফেরিঘাটে। ফেরিঘাট থেকে আমাদের হোটেলে যাওয়ার পথটি পাখিরালয় বাজারের মধ্য দিয়ে। ততক্ষণে ক্লান্তিতে আর কিছু দেখার ইচ্ছে হচ্ছিল না, কেবলমাত্র হোটেলে ফিরে কিছু সময়ের বিশ্রাম প্রয়োজন। আমাদের হোটেলের নাম হোটেল আপনজন। হোটেলের গেটের সামনেই অফিস। এখানে সমস্ত ডকুমেন্ট পেমেন্ট ক্লিয়ার করে রুমের চাবি হাতে পেলাম। আপনাদের সাথে যদি বয়স্ক লোকজন থাকে অথবা যে কোনো কারণেই আপনাদের যদি পছন্দ মতো রুম বা বিশেষ কোনো ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর এমন কিছু প্রয়োজন থাকে, তাহলে আপনাকে হোটেল রুমের চাবি হাতে নেওয়ার আগে জানাতে হবে। চাবি নেওয়ার পর রুম পরিবর্তনের উপায় থাকবে না, তাই এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। আমরা চাবি নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে অল্প বিশ্রাম নিলাম। সন্ধ্যা নামলো। হোটেলের সামনের ছোট্ট পার্ক সহ কিছু ফাঁকা জায়গায় আলো জ্বলে উঠল। আমাদের ডাক পড়ল ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিং স্ন্যাক্সে ছিল এগ চাউমিন। ইভিনিং স্ন্যাক্সের পরে হোটেলের এই পার্কটির মধ্যে আদিবাসী নৃত্য পরিবেশিত হয়েছিল। চায়ের সাথে বেশ কিছু সময় ধরে নৃত্য এনজয় করলাম।
কিছু সময়ের মধ্যেই ডিনার পরিবেশিত হলো। ডিনারে ছিল মাটন কষা আর পোলাও। আজকের গল্প এখানেই শেষ।